हर हर महादेव। नाके घोषे देव कुत्ता कुछ भी। हर हर महादेव। नमस्कार बंधुरा, आमी अवंतिका स्वागत जानाচ্ছি আরও একটা নতুন ব্লগে। আশা করছি প্রথমের ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন এটা কেদারনাথের ব্লগ। আমি 15ই মেতে কেদারনাথের জন্য রওনা হয়েছিলাম। জানি ব্লগটা ছাড়তে অনেক দেরি হয়ে গেল, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা কেদারনাথে কি করে গেলাম, কতদিনের ট্যুর ছিল, কত খরচ হলো, কি কি প্রবলেম ফেস করলাম আর কতটা মজা করলাম, যাবতীয় সব কিছু এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। যাদের ফিউচারে কেদারনাথ যাওয়ার ইচ্ছা আছে বা প্ল্যান করছো, তাদের এই ব্লগটা দেখে যাওয়ার আগ্রহটা আরও বেড়ে যাবে। তাহলে আজকের ব্লগটা পুরোটা থাকছে কেদারনাথ ট্যুর নিয়ে। তবে দেরি কিসের, চলো ব্লগটা শুরু করা যাক। মনের মধ্যে অনেকটা এক্সাইটমেন্ট আর খুশি নিয়ে আমরা ব্যাগ প্যাক করে গাড়ি করে চলে যাই হাওড়া স্টেশন। আমরা হাওড়া স্টেশনে পৌঁছাই 12:37 নাগাদ। আমাদের ট্রেনের নাম ছিল কুম্ভ এক্সপ্রেস, যার সময় ছিল 1টা, পুরো 1:02 নাগাদ ট্রেনটি ছেড়েছিল। আর আমরা রওনা হলাম হাওড়া থেকে হরিদ্বারের জন্য। রাত জেগে কেদারনাথের জন্য দেখা অনেকগুলো স্বপ্ন নিয়ে। যেহেতু আমরা হরিদ্বারে পৌঁছাবো 16 তারিখ দুপুরবেলার দিকে, তাই জন্য আমরা অনেকটা খাবার প্যাক করে নিয়েছিলাম। তোমরাও যখন যাবে অনেকটা খাবার একসাথে নিয়ে যাবে। এই ট্যুরে গেছিলাম আমি, আমার দাদা আর দাদার দুজন বন্ধু। ট্রেন জার্নি কিন্তু আমার আবার বেশ পছন্দের, কারণ ট্রেনে ফোন ঘেটে বা দাবা খেলে কিছুক্ষণ গল্প করে গান শুনতে শুনতে ভালোভাবে চলে যাওয়া যায়। তাই জন্য ট্রেনে যাওয়া আমার কাছে খুব পছন্দের, কারণ বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা। এরপর রাতে বৌদি ভাই আর মাসির হাতে বানানো রুটি আর চিকেন খেয়ে ঘুমিয়ে পড়ি। বাইরে এত গরম থাকার সত্ত্বেও যেহেতু আমরা এসি কম্পার্টমেন্টে ছিলাম, তাই রাতে কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম, কারণ চিল ঠান্ডা হয়ে গেছিল। এরপরে হয়ে গেল গুড মর্নিং। রাতে যেই দুটো রুটি বেঁচেছিল সেটা দিয়ে বিথিকা দিয়ে সকালবেলা কলা দিয়ে ব্রেকফাস্ট করে নেয়, আর আমরা পাউরুটি আর কলা খেয়েছিলাম। আমরা পুরো ট্রেন জার্নির খাবার নিয়ে গেছিলাম, তাই বেশি কিছু কিনতে হয়নি, চা আর কফি টুকটাক ছাড়া। কিন্তু এখানে ট্রেনে কিন্তু এমনিতেও খাবার পাওয়া যায়, তো তোমরা কিনেও খেতে পারো। এরপরে দেখতে দেখতে কেটে গেল একটা দিন, আর আমরা হরিদ্বারে পৌঁছে গেলাম। হরিদ্বারে নামলাম মোটামুটি 4:45 নাগাদ, আর এরপরে আমরা গেলাম কালীকুমরি ধর্মশালায়। মোটামুটি হরিদ্বার স্টেশন থেকে কালীকুমরি ধর্মশালা 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে হয়, কিন্তু যেহেতু প্রচুর লাগেজ থাকে তাই জন্য তোমরা টোটো করে নিতে পারো। এই ধর্মশালায় থাকার মেন কারণ ছিল এখানে অনেক কম খরচে থাকা খাওয়া করা যায়। আর শুধুমাত্র যে হরিদ্বার তা নয়, গুপ্তকাশী, কেদারনাথ, বদ্রীনাথ সব জায়গাতে গিয়েই আমরা এই ধর্মশালার আন্ডারেই ছিলাম। তোমাদেরকে আমি স্ক্রিনে এই ডিটেলস শেয়ার করে দিয়েছি, তোমরা কল করে ঘর ভাড়া সম্পর্কে ডিটেলস জানতে পারো বা কলকাতার অ্যাড্রেসে গিয়ে কথা বলতে পারো। যেমন ঘর ভাড়ার প্রসেস বা টাকা পয়সা সম্পর্কে কিছু জানার থাকলে এর মাধ্যমে তোমরা জানতে পারবে। আমরা যেহেতু ঢুকতে ঢুকতে অনেকটা দেরি করে ফেলেছিলাম, তাই জন্য আমরা রাতে খাওয়া দাওয়ার কুপনটা পাইনি, কিন্তু যদি তাড়াতাড়ি এসে অর্ডারটা দেওয়া যায় তাহলে কিন্তু ফ্রিতে রাত 9টার মধ্যে খাবার পেয়ে যাবে। আর 10টার সময় গেট বন্ধ হয়ে যায়, তাই জন্য হরিদ্বারে কোনো সাইট সিন ঘুরতে গেলেও 10টার মধ্যে কিন্তু ধর্মশালার ভিতরে এসে পৌঁছে যেতে হবে, নয়তো গেট বন্ধ হয়ে যায়। পুরো ধর্মশালাটা এত সুন্দর মনোরম পরিবেশ ছিল না, একটা শান্তি অনুভূতি হচ্ছিল। আর আমাদের রুমটা অনেক বড় ছিল, 4টে বেড ছিল, একটা বাথরুম ছিল, আর রাত্রিরে ঘুমানোর সময় যা হাওয়া দিচ্ছিল, এসির কোনো প্রয়োজন হবে না, রাত্রিরে রীতিমতো ঠান্ডা লাগছিল। এরপরে আমরা বেরিয়ে পড়ি হরিদ্বারের সাইট সিন দেখতে। বাবারে বাবা, এত ভিড় পেয়েছি না, লোকে লোকারণ্য, মানে মানুষের মাথা ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। হরিদ্বারে এত ভিড় আমি ভাবতেও পারিনি। তারপরে সবচেয়ে যেই সমস্যা সেটা হচ্ছে সবাই ঘুরতে গিয়ে নতুন জুতো পরে যায়, ওখানে জুতো রাখলে ওটা আর খুঁজে পাওয়া যাবে না। তাই জন্য একটা পুরনো জুতো সবাই ক্যারি করবে, যাতে জুতোটা ফেলে দিলেও কোনো প্রবলেম হবে না, কারণ ওখানে জুতো রাখলে হারিয়েই যাবে। এরপরে আমরা গঙ্গা মায়ের দর্শন করি, প্রণাম করি, আর আমরা যেতে যেতে আরতি শেষ হয়ে গেছিলো। আর তারপরে হরিদ্বারের মার্কেটটা আমরা এদিক ওদিক ঘুরে দেখি। সবাইকে বলে রাখি, হরিদ্বারে প্রচুর জিনিস রেখে ধপ করে কিনে ফেলবে
ফেলবে না, কারণ কেদারনাথে ওঠার সময় বেশি লাগেজ কিন্তু ক্যারি করা যাবে না। তাই কেদারনাথ বদ্রীনাথ থেকে ফিরে আসার পর মানে বাড়ি ফেরার ট্রেনে ওঠার আগে যে হরিদ্বারে একদিন স্টে করবে সেদিন শপিং করবে। এরপর কোনোভাবে নাকে মুখে খেয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে কালীকুমলির গেট বন্ধ হওয়ার আগে ভিতরে যাই, কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে হরিদ্বারের সাইট সিন দেখতে দেখতে। এরপর আমরা ঘুমিয়ে পড়ি আর তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি। এরপর চলে এলাম 17 তারিখে আর মোটামুটি 5:45 নাগাদ আমরা চেক আউট করি। এখন স্ক্রিনে যে ডান দিকের রাস্তাটা গেল সেটা গঙ্গোত্রীর রাস্তা, আর এই সাইডটা কেদারনাথ আর বদ্রীনাথ যাওয়ার রাস্তা। এখন আমরা খাওয়া দাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়াই, আর রেস্টুরেন্টের পিছন দিকে একটা জলস্রোত ছিল যেটা অপূর্ব সুন্দর দেখতে ছিল। এবার সেই স্রোতের সাউন্ডটা তোমরা শোনো আর ফিল করো। দেন আমরা চা, ডিম টোস্ট, সকালের ব্রেকফাস্টটা পেট ভরে করে নিই। তোমরাও যখন কোথাও যাবে অবশ্যই ব্রেকফাস্টটা একদম পেট ভরে করবে, পেট খালি রাখবে না, তাহলেই গা গোলাবে। আর কারোর গা গোলানোর প্রবলেম থাকলে তারা সকালবেলা অবশ্যই একটা গ্যাসের ওষুধ আর বমির ওষুধ খেয়ে নিতে পারো। আর যদি তোমরা ওষুধ নাও খাও তাহলে কর্পূর নিতে পারো, কমলা লেবুর খোসা নিতে পারো। যেই গন্ধটা শুকলে যাদের নজিয়া আর ভমিটিংয়ের টেন্ডেন্সি থাকে তাদের অনেকটা নজিয়ার টেন্ডেন্সিটা কেটে যায়। পাহাড়ি রাস্তায় এগুলো বড্ড কমন, তাই জন্য প্যানিক করা বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা যাচ্ছি গুপ্ত কাশীর দিকে, যেখানে আমাদের একদিন স্টে করার কথা ছিল। আর স্টেটা কোথায় করব? সেই কালীকুমলি ধর্মশালাতে। আমরা প্রচুর ঠান্ডা পাবো ভেবেছিলাম, কিন্তু ওখানে অনেক গরম ছিল, তাই জন্য গরমের জামাই বেশি পরেছি। আর মাথায় ওই রকম রুমাল বেঁধেছিলাম, কারণ গাড়ি চলে প্রচুর ডাস্ট হেয়ারের আগে আমাদের হেয়ারের ক্ষতি হয়। সো আমাদের ডাস্ট প্রোটেকশনের জন্য এরকম রুমাল মাথায় বেঁধে নিতে পারো। আর সানস্ক্রিন অবশ্যই লাগাবে, কারণ ট্যান পড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর আছে, কারণ ওখানে প্রচুর রোদের তাপ। এরপরে গুপ্তকাশী যাওয়ার আগে 11:30 থেকে মোটামুটি 3:15 অবধি আমরা একটা জ্যামে আটকে ছিলাম। এই গাড়ির লাইনটা পড়েছিল কারণ যাদের কেদারনাথের কোনো রকম রেজিস্ট্রেশন ছিল না তাদেরকে ব্যাক করিয়ে দেওয়া হচ্ছিল, মানে তারা কেদারনাথে আর যেতে পারবে না। আর যাদের রেজিস্ট্রেশন ছিল তারা কেদারনাথে যেতে পারবে। তাই জন্য অবশ্যই কেদারনাথে যাওয়ার আগে অনলাইন বা অফলাইন রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে যাবে, নয়তো কিন্তু ব্যাক করিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। অতক্ষণ জ্যামে দাঁড়িয়ে প্রচুর ফ্রাস্ট্রেটিং লাগছিল, প্রচুর গরম লেগেছে, মানে খুব গরম ছিল। আর তারপরে আমরা ভেবেছিলাম ওটাই আমাদের ফার্স্ট আর লাস্ট জ্যাম, কিন্তু আস্তে আস্তে আমাদের এই ট্যুরটা অনেকটা হার্ড হতে শুরু করে। এরপর আমরা পৌঁছে যাই গুপ্ত কাশীর কালীকুমলি ধর্মশালার রুমটাতে। রুমটা এখানকারও খুব সুন্দর ছিল। মোটামুটি আরও 4 ঘন্টা আগে আমাদের এইখানে এসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু 4 ঘন্টা লেট হয়ে যায় শুধুমাত্র ওই রেজিস্ট্রেশনের জ্যামের কারণে। কিন্তু যাই হোক, আমরা রুমে আসি, রুমটা দেখে বড্ড ভালো লেগেছিল। তারপর ফ্রেশ হই, আমাদের আবার 4খানা বেড ছিল, আর এইদিকে একটা রুম আর ওইদিকে একটা রুম ছিল। তো আমার দাদা আর সুনীলদা একসাথে শোয়, আমি আর বিথিকাদি একসাথে শুই। তারপর একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাই খাওয়ার জন্য। গুপ্তকাশী জায়গাটা খুব সুন্দর। এখান দিয়ে কিন্তু কেদারনাথ যাওয়ার জন্য ডাইরেক্ট হেলিকপ্টার পাওয়া যায়। আমি ঠিক রেটগুলো জানি না, তোমরা সেটা অনলাইনে সার্চ করতে পারো, কারণ আমরা ভেবেছিলাম কেদারনাথ যাব তো হেঁটে ট্রেক করেই উঠবো, এটা আমাদের লক্ষ্য ছিল। এরপর ওখানে অনেক মার্কেট পেয়ে যাবে, যেখানে সোয়েটার, রেনকোট আরও অনেক কিছু পাবে। যদি তোমরা কিছু না নিয়ে গিয়ে থাকো বা নিয়ে গেছো ছিঁড়ে গেছে, তো এখান দিয়ে তোমরা শপিং করতে পারো। তাছাড়া আমি সাজেস্ট করব, যদি রেনকোট কিনতে হয় তো কেদারনাথে ওঠার আগে যে মার্কেটগুলো পড়ে ওখান দিয়েই কেনা ভালো, কারণ এত আগে ব্যাগ ভারী করার কোনো মানেই হয় না। এরপরে আমরা বরফের পাহাড়টা গুপ্ত কাশী থেকেই দেখে ফেলেছিলাম, যেটা অনেক সুন্দর ছিল। এরপর আমরা তৃপ্তি করে ভাত ডাল খাই, আর মানে অমৃত লাগছিল খাবারগুলো, কারণ আমরা ঠিক করে কিচ্ছু খাইনি সেই সকালে ব্রেকফাস্ট, তার মাঝে ওই জ্যামের পর একটু ম্যাগি খেয়েছিলাম। এটা হলো গুপ্ত কাশীর মন্দির, এখানে আরতি হয় 7:30-এ, কিন্তু আমরা দেখতে পারিনি কারণ আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম 9টার মধ্যে ব্যাগপত্র গুছিয়ে, কারণ আমাদেরকে পরের দিনকে 2টোর সময় বেরাতে হতো কেদারনাথের দিকে রওনা হওয়ার জন্য, কিন্তু আমরা বেরিয়েছিলাম 2:42-এ। এরপর শুরু হলো কেদারনাথের আসল যাত্রা। এত তাড়াতাড়ি বা মাঝরাতে বেরানোর কারণ কেদারনাথে যত তাড়াতাড়ি যাবে, যত তাড়াতাড়ি উঠবে,
মন্দির দর্শনের সময় তত বেশি পাবে। কিন্তু আমরা রুদ্রপ্রয়াগে আটকে যাই ভোরবেলা 4টের সময়। তাই জন্য গাড়ি ঢিকির ঢিকির করে চলছিল। কিছুক্ষণের মধ্যে তো দেখি গাড়ির চলা পুরো বন্ধ হয়ে গেছে। আমি গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম 6টা নাগাদ। যখন 7টার সময় চোখ খুলি তখন দেখি গাড়ি এক জায়গায় দাঁড়িয়েছে। কি আর করা যাবে, অনেক ডিসিশন নেওয়ার পর ভাবলাম যে এবারে হেঁটেই যেতে হবে। 7:30 নাগাদ আমরা হাঁটতে শুরু করি। মোটামুটি 22 কিলোমিটার আমাদের হাঁটতে হতো। আমরা যেই রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছিলাম সেই রাস্তার নাম ছিল ফাটা। ফাটা থেকে 22 কিলোমিটার কেদারনাথের ট্রেকিংয়ের পথে শুরু হওয়া আগে অবধি আমরা পুরো হেঁটে যাওয়ার চিন্তা করে নিই। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, কেদারনাথ তো সবাই যায়, এই রকম তো হয় না। হ্যাঁ, এটা 2024-এ প্রথমবার হয়েছে। কেদারনাথে এত ভিড় কেদারনাথের পুলিশও কখনো দেখেনি। গাড়ি জ্যামে আটকে গেছে, মানুষ যাওয়ার জায়গা ছিল না। এক একটা গাড়ি তো দুরাত ধরে একই জায়গায় আটকে ছিল। তাই জন্যই আমরা হাঁটতে শুরু করেছিলাম, কারণ আমাদের হাতে অত সময় ছিল না, ট্যুর তো কমপ্লিট করতেই হতো। তাই জন্য আমরা হেঁটে যাওয়ার ডিসিশন নিই। তোমরা অবস্থা দেখতেই পারো, সামনে পিছনে শুধু গাড়ি ছিল। তাই জন্য আমরা আমাদের গাড়ির কাকুকে বলি পরে যখন কেদারনাথ দিয়ে নামবো তখন মিট করব, বা যখন জ্যাম কমবে তুমি তখন এগিয়ে এসো, আমরা এখন হাঁটতে শুরু করলাম, নয়তো আমরা টাইম ম্যানেজ করতে পারতাম না। আসলে মে মাসে কপাট বা দরজা খোলার পর প্রচুর মানুষ এবারে কেদারনাথে ঘুরতে চলে আসে। কেদারনাথে প্রত্যেক বছর পুলিশরা ম্যানেজ করে ঠিকই, কিন্তু এইবারে এতটা আনম্যানেজেবল ভিড় হয়ে যাবে এখানকার মানুষও ভাবতে পারেনি। তাই জন্য এই রকম অবস্থা হয়েছিল কেদারনাথে। যেই মানুষগুলো এসেছিল, আমরা যেমন হাঁটছিলাম সেরকম অনেক মানুষ আমাদের সাথে ছিল যারা আমাদের মতো হাঁটছিল শুধুমাত্র ভগবানের দর্শন পাওয়ার জন্য। আসল ব্যাপারটা কি বলতো, ভগবান তোমাকে যেই পথে নিয়ে যাবে না, তোমাকে সেই পথেই যেতে হবে। তাই জন্য সবসময় প্রস্তুতি রাখা দরকার যে হ্যাঁ আমি পারবো, ব্যাস এইটুকুনি শক্তি থাকলেই হয়ে যাবে। আমার দাদার পায়ে ফোসকা পড়ে গেছিলো, তাই জন্য ব্যান্ডেড লাগাচ্ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা ফাটা থেকে হাঁটতে শুরু করেছিলাম, ওখানে কিন্তু হেলিকপ্টার অ্যাভেলেবেল ছিল, কিন্তু একমাত্র যাদের হেলিকপ্টারের টিকিট ছিল বা আগে থেকে রেজিস্টার করা ছিল একমাত্র তারাই হেলিকপ্টারে যেতে পারবে। আদারওয়াইজ কোনো মানুষ কিন্তু টিকিট কেটে হেলিকপ্টারে যেতে পারবে না। হেলিকপ্টারে ফাটা থেকে কেদারনাথ যেতে মাত্র 15 মিনিট টাইমিং লাগছিল, যেটা আমরা আকাশের দিকে তাকিয়ে ভাবছি আমরা এতটা রাস্তা হাঁটবো আর ওরা এত তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে, এরকম হয়েছিল। যাই হোক, এরপরে আমরা ভাবি যে টুকটুক করে হেঁটে 22 কিলোমিটারই তো এক্সট্রা হাঁটতে হবে, তো তাড়াতাড়ি পৌঁছে যাব। তারপরে শুরু হলো লাইন। প্রত্যেকটা মিনিটে মিনিটে গিয়ে লাইন, এক একটা জায়গায় লাইনে দাঁড়াচ্ছি, মোটামুটি করে 2-3 ঘন্টা করে লাইনের সময় যাচ্ছে। আর যাওয়ার পর বুঝতে পারছি ওই লাইনগুলোর কোনো মানেই ছিল না। রেজিস্ট্রেশন বলে ওখানকার পুলিশরা গার্ড দিচ্ছিল ঠিকই, কিন্তু কোনো রকম ম্যানেজেবল রেজিস্ট্রেশন ছিল না, আদৌ কোনো বারকোড স্ক্যান হচ্ছিল না, কিচ্ছু হচ্ছিল না। শুধুমাত্র ভিড় বাড়ানোর জন্য বা মানুষদেরকে হ্যারাস করার জন্য এই লাইনগুলো করা হচ্ছিল। এরপর আমরা পৌঁছাই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড অবধি একটা ট্যাক্সি অ্যাভেলেবেল থাকে, কিন্তু সেই ট্যাক্সিরও এত জ্যাম ছিল, আমরা ভাবি যে ওই 3 কিলোমিটারও আমরা হেঁটে যাব। তাই জন্য আমরা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড অবধিও হেঁটে যাই, যেটার মোটামুটি দূরত্ব 3 কিলোমিটার বললেও মিনিমাম ওটা 5 কিলোমিটারের কাছাকাছি। এই জন্য আমার মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ, মাঝখানে আমার প্রচুর বমি বমি পাচ্ছিল, মাঝে কোনো রকম খাওয়ার কিচ্ছু ছিল না, তাই জন্য খিদে পাচ্ছিল, কি খাবো বুঝতে পারছিলাম না। তারপরে আমরা গৌরীকুণ্ডে পৌঁছে একটু চানা আর ভাত খাই। কেদারনাথে ট্রেকিংয়ে হাঁটতে শুরু করার আগে যে ব্যাগ বা লাগেজ থাকে সেটা নিজেদের পার্সোনাল কারে রেখে দিতে হয়, আর নিজেদের একটা ছোট্ট ব্যাগ করবে, লাইক যার মধ্যে শুধু রেনকোট, কিছু খাওয়া দাওয়া, জলের বোতল, আর যখন হাঁটতে হাঁটতে গরম লেগে যাবে কোটটা খুলে যাতে ব্যাগে ঢোকানো যায় সেইটুকুনির জন্য। এর থেকে বেশি ব্যাগ ভারী করা বা বড় লাগেজ নেওয়া কোনো দরকার নেই, কারণ কেদারনাথে উঠতে হাঁপিয়ে যাবে প্রচুর রাস্তা। তাই জন্য যত ব্যাগ হালকা থাকবে ততই ভালো হবে। খাবার অবশ্যই ক্যারি করবে, নয়তো আমাদের মতো প্রবলেমে পড়লে মাঝখানে কিন্তু খাবার পাবে না। তাই জন্য পাউরুটি বা কোনো রকম ড্রাই ফ্রুটস এগুলো কিন্তু অবশ্যই ক্যারি করবে। আর একটা স্টিক তো অবশ্যই ক্যারি করবে। স্টিক তোমরা ঘর দিয়েও কিনে নিয়ে যেতে পারো, বা কেদারনাথে ওঠার আগেও অনেক স্টিকের দোকান পেয়ে যাবে যেখান দিয়ে স্টিক বা রেনকোট তোমরা কালেক্ট করতে পারো।
এরপরে শুরু হলো কেদারনাথে হাঁটা। খুব সুন্দর মনোরম পরিবেশ ভেবেছিলাম, কিন্তু আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ঘোড়ার পটি। প্রচুর গন্ধ ছিল, আর ঘোড়া চারদিক দিয়ে লাথি মারবে। ঘোড়া, পিট্টু, তারপর ডুলি, এগুলোর জন্য তুমি কোথা দিয়ে হাঁটবে আলটিমেটলি জায়গা খুঁজে পাওয়া যায় না। আর এত গন্ধ যে নশিয়া চলে আসবে। স্টিক ছাড়া কেদারনাথে ওঠার কথা কেউ ভাববেও না, কারণ স্টিক না হলে ভর দিয়ে দিয়ে আলটিমেটলি উঠতে পারবে না। আর জুতোটা অবশ্যই ভালো রাখবে, যেই জুতোর গ্রিপ ভালো থাকবে বা ছিঁড়ে যাতে না যায় বা ফোসকা না পড়ে, এরকম ধরনের জুতো সিলেক্ট করবে অবশ্যই ট্রেকিংয়ের জন্য। আমাদের সময় বৃষ্টি পড়েছিল, তাই জন্য আরও প্রবলেম হচ্ছিল উঠতে, অনেক পিছলে যাচ্ছিল পাটা, আর অনেক শক্তি দিয়ে দিয়ে উঠতে হচ্ছিল, কারণ অনেক খাড়া রাস্তা হয়। তাই এরপরে যেহেতু আমাদের হাতে আর সময় ছিল না, তাই জন্য আমাদের ঘোরা করতেই হতো। আর 25 কিলোমিটার এখন কোনোভাবেই হেঁটে যাওয়া সম্ভব ছিল না। 22 কিলোমিটার বলে, বাট মিনিমাম 25 কিলোমিটার হাঁটতে হয়। তো আমরা ঘোরার দর করছিলাম, কেউ 12,000 চাইছে, তো কেউ 7,000, কেউ 14,000। তো দর করতে করতে উঠবে। তো দেখতে পারবে মোটামুটি 5-6 হাজারে ম্যানেজ হয়ে গেলে ঘোরাতে উঠে যাওয়া ভালো। তো 5-6 হাজারের নিচে হয় না। সো আমরা 5,000 পার হেড লেগেছিল উঠতে। আর যদি তোমরা হেঁটে উঠতে পারো তো হেঁটে উঠবে, মাঝ রাস্তায় দর করতে থাকবে। যদি নাই পারো হাঁটতে, মাঝ রাস্তায় গিয়ে তো মোটামুটি 2-3 হাজার টাকার মধ্যে ঘোড়া অ্যাভেলেবেল হয়ে যায়, যদি দর করতে পারো তবে। আমরা মোটামুটি কেদারনাথের ট্রেকিংয়ের হাঁটা শুরু করেছিলাম 4:30 থেকে। যখন ঘোড়ায় উঠি তখন মোটামুটি 6টা বাজে, আর যখন ঘোড়া থেকে নিচে নামলাম মানে কেদারনাথে গিয়ে পৌঁছালাম তখন বাজে 11টা। টেন্টে পৌঁছালাম 12টার দিকে বা 12:10-এর দিকে। সেটাও আবার ঘোড়া থেকে নেমে 1 কিলোমিটার হেঁটে তারপর পৌঁছেছিলাম। এবার তোমাদেরকে কেদারনাথের পথটা বা ট্রেকিংয়ের পথটা ভালোভাবে বুঝিয়ে দিই। কেদারনাথ যাত্রার যে রুট ম্যাপ সেটা হচ্ছে হরিদ্বার, তারপর ঋষিকেশ, তারপর দেবপ্রয়াগ, শ্রীনগর, অষ্টমুনি, গুপ্তকাশী, সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড, তারপর কেদারনাথ। এবার কেদারনাথে যে ট্রেকিংয়ের রুট ম্যাপ সেটা হচ্ছে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড বাই ট্যাক্সিতে যেতে হয়, সেটা 3 কিলোমিটার। তারপর গৌরীকুণ্ড থেকে জঙ্গলি চট্টি 10 কিলোমিটার, জঙ্গলি চট্টি থেকে ভীমবালি 3 কিলোমিটার, ভীমবালি থেকে লিনচুল্লি 4 কিলোমিটার, লিনচুল্লি থেকে কেদারনাথ বেস ক্যাম্প 4 কিলোমিটার, কেদারনাথ বেস ক্যাম্প থেকে কেদারনাথ 1 কিলোমিটার। মিনিমাম 22 কিলোমিটারই দেখতে লাগে, কিন্তু হাঁটলে মনে হবে 25 কিলোমিটার, কারণ পাহাড়ি রাস্তায়। এরপরে 1 কিলোমিটার হেঁটে এরপর আমরা কালীকুমলি টেন্টে পৌঁছে 12:10 নাগাদ। রাত্রিবেলা আমাদের খাবার ফ্রিতে ছিল, আমরা খাবার পাইও। এত ঠান্ডা হয়ে গেছিলো, তাও ঠান্ডা খাবারগুলো কোনো মতে খেয়ে আমরা রাতে ঘুমিয়ে পড়ি। আর ভোরবেলা পরের দিন 5টার সময় উঠি। পরের দিন 5টা উঠে যখন আমরা বাইরের সিনারিটা দেখি না, ওটা দেখে মনটা পুরো ভরে গেছিলো। ভাবছিলাম পুরোপুরি স্বর্গে চলে এসেছি। তারপর তো কেদারনাথের মন্দির দেখার সেই এক্সাইটমেন্টটা, সেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। সেটা তোমরা কোনো দিন গেলে সেই ফিলিংসটা অনুভব করতে পারবে। এরপরে মুখ চোখ ধুয়ে একটু চা বিস্কুট খেয়ে আমরা কেদারনাথ মন্দির দেখার জন্য রওনা দিই। মোটামুটি মুখ ধোয়ার জন্য গরম জল লাগবেই, কারণ ওখানে প্রচুর ঠান্ডা। আর রাতে ঘুমানোর জন্য টেন্টেও হয়তো তোমরা দেখলে স্লিপিং ব্যাগ দিয়েছিল। তো ওখানে যে গরম জলটা তোমরা কিনবে না, ওটা 1 বালতি গরম জল দিতে ওরা 100 টাকা নেয়। সকালে ঘুম থেকে উঠে দেখি যে ওখানে কত টেন্ট আছে। আগের দিন রাতে তো ঠিক করে সিনারি কি, ঘুমের চোখে ঠিক করে রাস্তাও দেখতে পারছিলাম না। আর ঘুম থেকে ওঠার পর পায়ের ব্যথাটা আরও বেশি করে অনুভব করতে পারি। ওখানে প্রচুর ঠান্ডা ছিল, ভোরবেলা তো মারাত্মক ঠান্ডা লাগছিল। কিন্তু এরপর এত প্রতীক্ষা, এত কষ্টের পর আমরা আমাদের ড্রিম ডেস্টিনেশনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, কেদারনাথে চলে এসেছি, সামনেই কেদারনাথের মন্দির। এবার কেদারনাথের মন্দিরে যাওয়ার জন্য যে লাইনটা দিতে হতো সেটা রাত 2টো বা ভোরবেলা 4টে থেকে দেওয়া উচিত ছিল, নয়তো এত লাইন ছিল আমি জানি না ভগবান দর্শন হতো কি না। তাও আমরা চেষ্টা করার জন্য এগিয়ে যাচ্ছিলাম, যাতে মন্দির সাথে ভগবানকেও আমরা দেখতে পারি। এরপর তোমাদেরকে লিস্ট ডাউন করে দিই কেদারনাথে যেতে গেলে কী কী নিতেই হবে। প্রথমত তো রেজিস্ট্রেশন করাতেই হবে, তারপরে 1টা বা 2টো টুপি, গলায় মাফলার বা কোনো রকম স্কার্ফ, তারপর ভিতরে উলিকট, তার উপর একটা টপ, আর সাথে একটা কোট।
স্টিক নিতে হবে, জুতো ভালো পরতে হবে, আর প্যান্ট একটা উলিকট, তার উপর আরও একটা প্যান্ট। আচ্ছা, ব্যাগে খাবার নিতে হবে, জল নিতে হবে, ছাতু খাবারের মধ্যে অবশ্যই রাখা উচিত আমার মনে হয়। এরপরে দেখতে পেলাম সেই ড্রিম ডেস্টিনেশন কেদারনাথ। সামনে দিয়ে দাঁড়িয়ে জানো তো মনে হচ্ছিল আমি সত্যি এই জায়গাটায় নেই, স্বপ্নের মতো লাগছিল। আমি ভাবতেও পারছিলাম না আমি মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছি। মানে এটা আমার ফিলিংসটা আমি শেয়ার করছি ঠিকই, কিন্তু আমি পুরোপুরি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা মনের ভিতরে শান্তি আর আমার জীবনের একটা বড় স্বপ্ন পূরণ ছিল। যারা কেদারনাথে হেঁটে উঠবে ভেবে নিয়েছো তারা অবশ্যই ব্যাগ ভারী করবে না, একদম হালকা রাখার চেষ্টা করবে। যতটা জিনিস নেওয়ার দরকার শুধু ততটাই নেওয়া উচিত। প্রথমত ওখানে হাই অল্টিটিউড, ওখানে অক্সিজেন লেভেল অনেক কম হয়, তো উঠতে উঠতে প্রচুর শ্বাসকষ্ট হবে। আর ওটার সাথে মানিয়ে নিতে হবে যাদের শ্বাসকষ্টর প্রবলেম বা সিওপিডি পেশেন্ট এরকম যদি কেউ গিয়ে থাকে তাহলে ইনহেলার বা অক্সিজেন ক্যানে পাওয়া যায়, ওগুলো কিনে রাখাই সেফ। কারণ হট করে শ্বাসকষ্ট স্টার্ট হলে কিন্তু ওখানে কোনো রকম খুব তাড়াতাড়ি চিকিৎসা ব্যবস্থা কোনো নেই। এরপরে কেদারনাথের লাইন দেখে তো মাথা খারাপ হয়ে গেছিলো। তার ওপর সবাই পণ্ডিতকে টাকা দিয়ে দিয়ে মাঝখানে লাইনে ঢুকে যাচ্ছিল। তো লাইন ম্যানেজ করাটা অবশ্যই দরকার কেদারনাথে গিয়ে। আর যদি লাইন ম্যানেজ করার ক্ষমতা কারোর না থাকে তো অবশ্যই 2টো বা ভোর 4টে থেকে লাইন দেওয়াটা উচিত। এইবারে 2024-এ এত ভিড় হয়েছে, সত্যি বলতে এর আগে এত ভিড় কেউ পায়নি। সাধারণত ওখানকার পুলিশের থেকেই খবর নেওয়া হয়েছে। আর যদি মে মাসে না গিয়ে সেপ্টেম্বর মাসে যাও তাহলে ঠান্ডাটা বেশি পেলেও ভিড়টা এত বেশি পাবে না, এর থেকে অনেক কম হবে। আচ্ছা, এইটা যেটা দেখছো এটা হচ্ছে ভীমশিলা। কেদারনাথে যখন ডিজাস্টার হয়েছিল, মানে পাহাড় থেকে প্রচুর কাদা জল দিয়ে যখন কেদারনাথ ভেসে গেছিল, একমাত্র ভীমশিলা নিজের শক্তি দিয়ে, আসলে ভীমশিলা মানে ভীম নিজের শক্তি দিয়ে পুরো জলটাকে আটকে ছিল আর কেদারনাথের মন্দিরকে রক্ষা করেছিল। তো কেদারনাথের মন্দিরের রক্ষক হিসাবে ভীমশিলাকে পুজো করা হয়। প্রত্যেক দিন ঘি মাখিয়ে ভীমকে পুজো করা হয়। তাই জন্য ভীমশিলার একটা বড় অবদান আছে কেদারনাথের মন্দিরের প্রতি। এই যে ভীমশিলার পার্টটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভীমের ব্যাক সাইড, যেটা কিনা অত্যাধিক বেশি ফোর্সে আসা ফ্লাড বা ডিজাস্টার যাই বলো, ওটা ভীম নিজের শক্তি দিয়ে নিজের ব্যাক সাইড দিয়ে আটকে ছিল এবং কেদারনাথের মন্দিরকে রক্ষা করেছিল। এরপর আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট খেয়ে নিচের দিকে নামতে শুরু করি। আর এটা যেটা দেখছো সেটা হচ্ছে বরফের গ্লেশিয়ার। আমরা যখন উপরে উঠছিলাম তখন পুরো অন্ধকার ছিল, রাত হয়ে গেছিলো, তাই আমি কোনো ভিডিও করতে পারিনি, তাই জন্য নামার সময় ভিডিও করছি। এবার রাতে ঘটে যাওয়া একটা ঘটনা বলি। রাতে যখন ঘোড়া করে উঠছিলাম তখন আমি একবার ঘোড়া থেকে পড়ে গেছিলাম। আসল ব্যাপার হচ্ছে ঘোড়া করে যারাই ওঠে তারাই পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ ঘোড়া কিন্তু ভর পুরো নিতে পারে না। আসল ব্যাপার ওদেরকে আপ ডাউন এতবার করানো হয়, রাউন্ড এতবার দেওয়া হয়, ওদের পায়ের যে শক্তিটা অনেকটা ক্ষয় হয়ে যায়, কিন্তু তাও ওদেরকে দিয়ে খাটানো হয়। তাই জন্য ঘোড়াগুলোর পায়ে অতটা শক্তি থাকে না, আর পিচ্ছিল জায়গায় ওরা স্লিপ কেটে যায়। স্লিপ কেটে গেলে কিন্তু ঘোড়া দিয়ে পড়ে যায়। তো ঘোড়াতে উঠলে সবাই সাবধানে ধরে বসবে, ধরে বসলেও পড়ে যাওয়ার সম্ভাবনা মানে 50-50 চান্সেস থাকে। আমিও পড়ে গেছিলাম, আমার দাদাও পড়ে গেছিলো, কিন্তু কোথাও লাগেনি, ব্যথাটাতে কিছু লাগেনি। কিন্তু হ্যাঁ, যদি লেগে যেত তাহলে ওখানে কিছু করার ছিল না। আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা যখন ওপরে যাবে তখন প্রচুর পায়ে ব্যথা হবে। কেদারনাথে যখন হেঁটে উঠবে এত রাস্তা, প্রচুর কষ্ট হয়ে উঠতে, তাই জন্য অবশ্যই তোমরা ভলিনি স্প্রে বা ডায়নাপার কিছু একটা নিয়ে যাবে, যাতে প্রচুর পায়ে ব্যথা হলে সেই মলমটা তোমরা লাগাতে পারো। আরেকটা ব্যাপার, ওখানে হাই অল্টিটিউড, তাই জন্য প্যারাসিটামল খেতে একদম বারণ করে। তো প্যারাসিটামল নিয়ে গেলেও হারগিজ কেউ ওপরে খাবে না। প্যারাসিটামল, ক্যালপল এরকম কোনো মেডিসিন খাবে না। দরকার হলে পুরো পায়ে ভলিনি বা মুভ লাগিয়ে নিতে পারো, কিন্তু কোনো রকম ব্যথার মেডিসিন ওরালে খাওয়া কিন্তু ওখানে বারণ আছে, ঠিক আছে? কেদারনাথে যারা মে মাসে আসবে এবার থেকে অবশ্যই রেজিস্ট্রেশন করাবে, আর নিজের বডি স্ট্রেংথ হিসাবেই আসবে। কারোর ওপর নির্ভর করে আসাটা উচিত নয়। মানে তোমরা যখন
কেদারনাথ উঠবে ট্রেক করতে, তখন এটা ভেবেই আসবে আমি সোলো ট্রিপে এসেছি, কারণ এখানে হেল্প করার মতো কেউ থাকবে না। কারণ প্রথমত সবাই ক্লান্ত থাকবে আর সবার শরীরই দুর্বল হয়ে যাবে, তো করার কিছুই থাকে না। নিজের জিনিসগুলো নিজেই ক্যারি করবে আর শেষ নিঃশ্বাস অবধি চেষ্টা করবে হেঁটে চলার বা হেঁটে ওঠার, কারণ ঘোড়ার থেকে হেঁটে ওঠা নামা করা অনেক বেশি সেফ। আর সবচেয়ে বড় কথা, প্যানিক করবে না, যা হবে হবে। প্রথমেই ভাববেন আমার শ্বাসকষ্ট হয়েছে, কষ্ট হচ্ছে, আমি চলতে পারছি না, এরকম ভাববে না, আমি পারবো। যখন দেখবে প্রচুর শ্বাসকষ্ট লাগছে, একটা জায়গায় বসে কিছুক্ষণ ডিপ ব্রিথ করবে, জোরে জোরে শ্বাস নেবে, জোরে জোরে শ্বাস ছাড়বে। কিন্তু এমন না আমি পারবো না প্যানিক করে কান্নাকাটি করে নিজেকেও নিজের ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডসদেরকেও চিন্তায় ফেলে দেওয়া, এটা বড্ড বাজে জিনিস। তাই জন্য নিজে এইটা ভেবে যাবে হ্যাঁ আমি পারবো আর আমাকে করতেই হবে, এই ভেবে করলে দেখবে কেদারনাথের পথ এমনিতেই পার হয়ে যেতে পারবে। আর কেদারনাথে গিয়ে ম্যাগি খাবেন এরকম করবে না, ওখানে কিন্তু ম্যাগি খাবেই, ম্যাগিটা বিশাল টেস্টি লাগে, মানে ওখানে এত ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি আর চা খাওয়ার মজাটাই আলাদা। কোনো রকম নেশাদায়ক জিনিস যেরকম অ্যালকোহল বা স্মোকিং একদমই অ্যাভয়েড করবে। ওখানে কিন্তু প্রভোক করবে অনেকজন, মানে ওই গাঁজা জাতীয় জিনিস খাওয়ার জন্য ওগুলো অ্যাভয়েড করবে, কারণ এইগুলো কিন্তু হাই অল্টিটিউড, ওখানে এমনিতেই অক্সিজেন লেভেল অনেক কম থাকে। যদি ওইগুলো তোমরা নাও তাহলে হট করে একটা শ্বাসকষ্ট হতে পারে, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই নেশার যে কোনো জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করবে। এবার এলাম রামবাড়া। এই সময় আমি হারিয়ে গেছিলাম প্রায় 1-2 ঘন্টার জন্য। আমার 3জন সঙ্গী পিছনে কোথায় চলে গেছিলো আমি জানি না, আসলে আমি হারিয়ে গেছিলাম অনেকটা আগে হাঁটতে হাঁটতে। তো এরপরে যদি এরকম কোনো সিচুয়েশানে তোমরা পড়ো, মানে হারিয়ে যাও মাঝ রাস্তায়, তো প্যানিক করবে না। নিজের ফোনের হয়তো টাওয়ার না থাকতে পারে, চার্জ না থাকতে পারে, একটা ছোট পেজে তোমার বন্ধু বান্ধবদের বা ফ্যামিলি মেম্বার্সদের নাম্বার লিখে রাখবে। যদি তোমার নাম্বার মুখস্থ না থাকে, তখন ওখানকার কোনো একটা মানুষের থেকে হেল্প চেয়ে, তার থেকে ফোনটা চেয়ে তুমি তোমার বাড়ির লোককে ফোন করতে পারো। এবার ধরো ফোন লাগছে না, তো প্যানিক করার কিছু নেই। তুমি ওঠার সময় কোনো রাস্তা দেখিয়ে রাখতে পারো যে যদি আমি কোনো মতে হারিয়ে যাই তো এখানে এসে অপেক্ষা করব, তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে তারা খোঁজাখুঁজি বা চিন্তা করবে না। তারপরে নামতে নামতে হাত পা কোমর মাথা সব ব্যথা হয়ে গেছিলো, তাও আমরা হাল ছাড়িনি, নেমে যাচ্ছি তো নেমে যাচ্ছি। আর বৃষ্টিও পড়ছিল, গরম লাগছিল রেনকোট পরে, অনেক রকম কষ্ট একসাথে হচ্ছিল। এরপর যখন দেখি গৌরীকুণ্ড 1.5 কিলোমিটার, আমি অনেক তাড়াতাড়ি নেমে যাই, মানে ওদের অনেক আগে নেমে গেছিলাম। 8:15 নাগাদ আমি নিচে চলে আসি, ওদের নামতে নামতে মোটামুটি 9:10 হয়ে যায়। আমি লাইন দিয়ে দিই ট্যাক্সির জন্য, তারপর আমরা ট্যাক্সি ধরে আবার 1 কিলোমিটার হেঁটে আমাদের গাড়ির কাকুকে পাই। দিন আবার সারা রাত আমরা জ্যামে আটকে যাই, আর পরের দিন যেখানে স্টে করার ছিল সেখানে চেক আউটের টাইমে চেক ইন করি। সো বাই গাইজ, দেখা হচ্ছে বদ্রীনাথের ভ্লগে।